দুপুরে খাওয়ার পর শরীরটা বেশ ক্লান্ত লাগছিল বলে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে অনু। হঠাৎ জোরে সোরে একটা শব্দ হলো। টেবিলের ওপর কাঁচের গ্লাসে পানি রাখা ছিল, হয়তো বিড়াল উঠেছিল, ধাক্কা লেগে গ্লাসটা নিচে পড়ে গেছে, এমনই আওয়াজ হলো ভাবলো অনু। কিন্তু চোখ খুলে দেখতে ইচ্ছে করছে না তার আর। তারপরে সামান্য শব্দে অনু চোখ খুলে তাকিয়ে দেখে তার মা ভাঙা কাঁচের টুকরোগুলো তুলছে, হাতে সামান্য লেগে গেছে। অনু তাড়াতাড়ি করে উঠে মাকে বলল, তুমি তুলতে গেলে কেন? আমিই তো তুলে নিতাম। তুই শুয়েছিস তাই ভাবলাম তুলে রাখি। বয়স বাড়ার সাথে সাথে মায়ের শরীরটা দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। অনুর বাবা কয়েক বছর আগেই মারা যায়। বাবার পেনশনের টাকা আর অনুর টিউশনের টাকাতেই সংসার চলে। মায়ের ওষুধ, নিজের পড়াশোনার খরচ আর সংসারের অন্যান্য যাবতীয় সবকিছু অনুকেই দেখতে হয়। সংসারে এখন আছেই শুধু অনুর মা আর অনু। অনুর বড় বোন মিনু আছে, কিন্তু বর্তমানে সে মানসিক হাসপাতালে ভর্তি। ও, আরেকজনও তো আছে, সৈকত ভাইয়া। এতদিনে সৈকত ভাইয়া অনুদের পরিবারের একজনের মতোই হয়ে গেছে। অনুর বাবা বেঁচে থাকতে সৈকত ভাইয়ার সাথে মিনু আপুর বিয়ে ঠিক করে রেখে গেছেন। মিনু আপুও সৈকত ভাইয়াকে পছন্দ করত বলে বিয়েতে আর না করেনি। সৈকত ভাইয়া তখন মাস্টার্সে পড়ে আর মিনু আপু অনার্স। বাবার ইচ্ছে ছিল বিয়েটা তখন দেওয়ার, কিন্তু সৈকত ভাইয়া পড়াশোনা শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর বিয়ে করতে চেয়েছিল বলে বিয়েটা তখন হয়নি। তখন থেকেই সৈকত ভাইয়া অনুদের বাড়িতে প্রায়শই যাওয়া আসা করত। কিন্তু পরবর্তীতে যখন বিয়ের তারিখ ঠিক হলো, তখনই একটা দুর্ঘটনা সবকিছুকে পরিবর্তন করে দিল। বিয়ের সপ্তাহখানেক আগে মিনু আপু সিঁড়ি থেকে পড়ে যায়। কিছুদিন পর কিছুটা সুস্থ হলে মিনু আপাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে আনার পর মিনু আপুর আচরণ পরিবর্তন হতে থাকে। ডাক্তার বলেছিল মাথায় আঘাত লাগার কারণেই এমনটা হচ্ছে। পরবর্তীতে সমস্যাটা বেশি হওয়ায় মিনু আপুকে মানসিক হাসপাতালে রাখা হয়। সৈকত ভাইয়া মিনু আপুর এই অবস্থার পরেও আপুকে ছেড়ে যায়নি। নিয়মিত আপুকে দেখতে হাসপাতালে যায়, আপুকে ওষুধ খাইয়ে আসে, ঘুম পাড়িয়ে আসে। মিনু আপু সত্যিই খুব ভাগ্যবতী যে সৈকত ভাইয়ার মতন একজনকে সত্যিকারের ভালোবাসার মানুষ আপু খুঁজে পেয়েছে। অনুর টিউশনিগুলো একদিন পর পর, মানে সপ্তাহে 3 দিন, সে 3 দিন সৈকত ভাইয়া মিনু আপুকে দেখতে হাসপাতালে যায় আর বাকি 3 দিন অনু যায়। তবে ওই 3 দিনেও সৈকত ভাইয়া মাঝে মাঝে অনুর সাথে হাসপাতালে মিনু আপুকে দেখতে যায়। মিনু আপুকে না দেখলে নাকি সেদিন তার সময় ভালো কাটে না। সত্যি সৈকত ভাইয়া কত ভালোবাসে মিনু আপুকে, ভাবে অনু। হাসপাতাল থেকে ফিরে রান্না বান্না শেষ করে বাসার সব কাজ শেষ করে মাকে খাইয়ে নিজের ঘরে চলে গেল অনু। জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। যদিও অন্ধকার, তবুও রাতের আকাশ দেখতে ভীষণ ভালো লাগে অনুর। তারাগুলো কি সুন্দরভাবে আকাশে নিজেদের জায়গা করে নিয়েছে। এমন সময়ই যেন মনে হলো হঠাৎ কারো একজনের ছায়াটা জানালার কাছ থেকে সরে যেতে দেখল অনু। হঠাৎই ভয় পেয়ে যায় সে। জানালার পর্দা সরিয়ে এদিক ওদিক দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। মনের ভুল হয়তো, ভাবল অনু। এতদিন পর আজ রাফির কথা ভীষণ মনে পড়ছে অনুর। রাফির সাথে কাটানো সময়গুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে। সম্পর্কটা যেন হঠাৎই খারাপ হয়ে গেল। মিনু আপু কেন যেন রাফিকে পছন্দ করতো না। একদিন অনু আর রাফি রিকশায় করে যাচ্ছিল, আর তখনই কোথা থেকে মিনু আপু চলে এলো। এসে এই রিক্সাটা থামিয়ে রাফিকে একটা চড় মেরে আর কিছু না বলে অনুকে নিয়ে চলে যায়। এরপর থেকে রাফিও মিনু আপুকে সহ্য করতে পারতো না। মিনু আপুর সম্পর্কে কিছু বললেই ঝগড়া লেগে যেত। অনুদের বাসাটা একতলা, পাশেই 4তলা একটা বিল্ডিং এর 2তলায় একদিন অনু রাফিকে দেখতে পেল। রাফি পরে জানায় তার বোন নতুন উঠেছে এখানে, তাই মাঝে মাঝেই সে আসে। এক্ষেত্রে ভালোই হয়েছে, এখন থেকে একটু বেশিই দেখা হবে তাদের। এরকমই একটা দিনে মিনু আপুকে দেখা গেল হালকা সেজেছে। কেন সেজেছে জিজ্ঞেস করতেই বলল, সৈকত আসবে একটু পরে। মিনু আপু তারপরই ছাদে চলে গেল।
আর অনু নিজের রুমে জানালার কাছে দাঁড়িয়ে আছে, কারণ পাশের 4 তলা বিল্ডিং এর 2য় তলায় রাফি তার বোনের ছেলের সাথে বল ছোড়াছুড়ি খেলছিল। কিছুক্ষণ পর ওপাশ থেকে রাফিও খেয়াল করলো জানালার পাশে অনু দাঁড়িয়ে আছে। এমন সময় মিনু আপু অনুকে একটা মেসেজ করলো, সৈকত এসেছে অনেকক্ষণ, তোর কথাও জিজ্ঞেস করলো, ট্রেতে করে চা নিয়ে ছাদে চলে আয়। কিছুক্ষণ পর অনু চা করে ছাদের দিকে যাচ্ছে আর ভাবছে, আপুর কি কোনো আক্কেল বুদ্ধি বলতে কিছুই নেই নাকি, কাবাবে হাড্ডিকে নিজে থেকেই ডেকে নিচ্ছে। ততক্ষণে অনু প্রায় ছাদেই চলে এসছে, আর মাত্র 2টো সিঁড়ি। মিনু আপু বলে ডাক দিতেই মিনু আপু ছাদ থেকে সিঁড়ির শেষ প্রান্তে এসে মাত্রই দাঁড়িয়েছে। হঠাৎ কোথা থেকে একটা বল দ্রুত গতিতে এসে আপুর ঠিক মাথায় লাগলো, আর আপু তাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়ে গেল। অনু মিনু আপু বলে চিৎকার দিয়ে ছাদ থেকে সৈকত ভাইয়া দৌড়ে এসে দেখলো মিনু আপু পড়ে গেছে। চিৎকার শুনে ততক্ষণে আশেপাশ থেকে সবাই দৌড়ে এলো। পাশের বাসা থেকে রাফিও এসে পড়েছে। মিনু আপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কয়েকদিন পরে মিনু আপু কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে আনা হয় এবং পরবর্তীতে মাথায় আঘাত পাওয়ার কারণে আপুর আচরণে সমস্যা বেড়ে যাওয়াতে মানসিক হাসপাতালে রাখা হয়। এই ঘটনার পর থেকে অনু রাফির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। ওই দিন ওখানে রাফি বল খেলছিল। দুর্ভাগ্যবশত আর রাফির অসতর্কতার কারণে সেই বল মিনু আপুর ক্ষতি করে। রাফিকেই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করে অনু। এ নিয়ে রাফি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর থেকে অনু আর কোনোদিন রাফির সাথে কোনো যোগাযোগ রাখেনি। সেদিন টিউশনি শেষ করে হাসপাতালে চলে যায়। অনুর সাথে সৈকত ভাইয়াও ছিল। মিনু আপুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। সৈকত ভাইয়া আর অনু একসাথেই ফিরছিল, কিন্তু মাঝপথে দুজনের পথ আলাদা হওয়ায় সৈকত ভাইয়াকে বিদায় জানিয়ে একা একাই হাঁটছিল অনু। এই তো মাত্র 10 মিনিট এগোলেই অনু বাসায় পৌঁছে যাবে, কিন্তু বিপদ যদি হওয়ার হয় তাহলে তো 10 সেকেন্ডেও হতে পারে। 10 মিনিট তো সেখানে অনেকক্ষণ। হঠাৎই কয়েকটা বাইক এসে চারিদিক থেকে অনুকে ঘিরে ধরে। আকস্মিক এমন ঘটনায় অনু ভয় পেয়ে যায়। এমন পরিস্থিতির কথা অনেক জায়গায় অনেকের কাছে শুনেছে সে, কিন্তু নিজেকে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি কখনো অনু। আশেপাশে সাহায্য করার মতন কাউকে দেখতে পেল না সে। ভয়ে মনে হচ্ছে এবার সে জমে বরফ হয়ে যাবে। সম্ভাব্য বিপদ তার সামনে। এখন কি করবে? এখন কি করে বাঁচাবে নিজেকে? ততক্ষণে বাইক থেকে কয়েকজন নেমে অনুর দিকেই এগিয়ে আসছিল, আর এদিকে অনু এক পা করে পিছাতে থাকে। কিন্তু পিছনেও তো আর যাওয়ার জায়গা নেই। ভয়ে নিজের 2 চোখ বন্ধ করে ফেলেছে অনু। এমন সময় ওদের মধ্যে থাকা একজনের ফোনে কারো কল আসে। কি হলো না হলো মুহূর্তের মধ্যেই সবাই বাইক নিয়ে পিছনের দিকে চলে গেল। ঘটনাটা কিছুটা আন্দাজ করে ভয়ে ভয়ে চোখ খুলল অনু। কাউকে আশেপাশে না দেখতে পেয়ে দ্রুত দৌড়ে বাসায় চলে গেল। বাসায় গিয়েই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রান্না শেষ করে সব কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলল অনু। মায়ের খাবার আর তারপর ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল সে। গাটা হালকা গরম লাগছে তার, মনে হচ্ছে জ্বর আসবে। কিছুক্ষণ আগে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বারবার মনে আসছে। তখন এটা নিয়ে কিছু মনে না হলেও এবার তার মনে হচ্ছে তখন কারই বা ফোন এসেছিল যে সম্ভাব্য বিপদের হাত থেকে সে এভাবে ফিরতে পারল। কে ছিল সে? এ সময় জানালার কাছে যেতেই কিছু একটার ছায়া তার চোখে পড়ল। জানালার পর্দাটা সরিয়ে অনু দেখতে পেল কিছু একটা ছায়া যেন স্থির দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে জানালার কাছে গেল, কিন্তু কই কিছুই তো দেখতে পাচ্ছে না। এই তো এখানে লাগানো মরিচ গাছটার পাতা এখনো নড়ছে, তার মানে এখানে কেউ একজন এসেছিল, কিন্তু কে? সে রাতে জ্বর আরও বেড়ে যায় অনুর। সকালে সৈকত ভাইয়া অনুকে দেখতে আসে। দুপুরের পর জ্বর কিছুটা কমে যাওয়াতে হঠাৎ ধরফর করে উঠতে চায় সে। পাশেই মা বিছানার পাশে বসে জলপট্টি দিচ্ছিল। মা তাকে উঠতে না বললে অনু বলে, তোমার ওষুধ তো শেষ হয়ে গেছে তাই না? ওষুধ আনতে হবে তো, আমাকে তো উঠতেই হবে। অনুর মা বলে,
ওষুধ তো আছে, আর অনেকগুলো নতুন প্যাকেটও আছে। সকালে তো সৈকত ভাইয়া এসেছিল, মায়ের ওষুধ নেই দেখে হয়তো সেই কিনে দিয়ে গেছে, ভাবলো অনু। এজন্য মাকে আর কিছু জিজ্ঞেস করেনি যে ওষুধ কে কিনে দিয়ে গেছে। মনে মনে সৈকত ভাইয়াকে ধন্যবাদ জানাই। বড় ভাই না থেকেও সে আজ বড় একটা ভাই সে পেয়েছে। অসুস্থের কথা শুনতে পেয়েই সকালে দেখতে চলে এসছে, আবার মায়ের ওষুধও কিনে দিয়ে গেছে। ওদিকে মিনু আপুকেও যথাসাধ্য সঙ্গ দিচ্ছে সুস্থ করে তোলার জন্য। ডাক্তার বলেছিল মিনু আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু কেন যে এখনো কোনো উন্নতি হচ্ছে না কে জানে। কবে যে সবকিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাবে, মিনু আপু বাড়িতে থাকবে, সৈকত ভাইয়ার সাথে বিয়ে হবে। আচ্ছা, মিনু আপুর বিয়েতে আমার কি কান্না করা উচিত? না, কেন কান্না করব? ওই তো সৈকত ভাইয়ার সাথেই তো বিয়ে আপুর, আপু তো খুব সুখী হবে, কান্না কেন করতে যাব? ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে অনু মায়ের ডাকে। বিকেলের দিকে জ্বর কমে যাওয়ায় টিউশনিতে যেতে চায় অনু, কিন্তু মা তাকে আজ কিছুতেই বাইরে যেতে দেবে না। কি আর করার, বাধ্য মেয়ের মতন বিকেলে বাড়িতেই থাকতে হলো। জানালার পাশে দাঁড়ালেই ও পাশের 4 তলার বিল্ডিংটায় চোখ চলে যায়। রাফি এমনটা করতে পারলো? না হয় মিনু আপু একদিন ওকে একটা চড়ই মেরেছিল, তাই বলে আপুর এত বড় ক্ষতি রাফি করে দিল? না, কোনো দিন রাফিকে ক্ষমা করা যাবে না। পরদিন টিউশন থেকে ফেরার সময় মেঘার অর্থাৎ অনুর বান্ধবীর সাথে দেখা হয়ে গেল অনুর। মেঘার বড় বোনের বার্থডে, তাই সে শপিং মলে যাচ্ছিল কিছু কিনতে। অনুকে অনেকবার ফোন দিয়েছিল যেন তার সাথে শপিং মলে যায়, কিন্তু অনু রিসিভ করতে পারেনি। তাই মাঝ রাস্তায় অনুকে পেয়ে মেঘা তো খুব খুশি, এক প্রকার জোর করেই অনুকে নিয়ে শপিং মলে ঢুকে যায় সে। বড় বোনের গিফট হিসাবে মেঘা শাড়ি কিনতে চায়, কারণ তার বোন নাকি খুব শাড়ি পাগলি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা শাড়ি পছন্দ হলো, প্যাক করতে বলে মেঘা অন্যান্য কালেকশনগুলো দেখছিল। অনুর একটা ফোন আসায় সে বের হয়ে টপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যাওয়াতে তালহারা হয়ে যায়। 2য় তলা থেকে রেলিং পাশ করে নিচে পড়ে যাওয়ার মুহূর্তে কেউ একজন ধরে হ্যাঁচকা টানে ওপরে তুলে নেয়। অনু একটা চিৎকার দিয়েই ততক্ষণে সেন্সলেস। মেঘা দৌড়ে আসে কি হলো দেখার জন্য। লোকজন জড়ো হয়ে যায় আশেপাশে। মেঘা কি করবে বুঝতে পারে না। পরে অনুর ফোন থেকে সৈকত ভাইয়াকে ফোন করে শপিং মলে তাড়াতাড়ি আসতে বলে। সৈকত ভাইয়া মিনু আপুর ওখানে গিয়েছিল। মেঘার ফোন পাওয়ার পরপরই তাড়াতাড়ি করে ঘটনাস্থলে চলে আসে। তারপর সৈকত ভাইয়া আর মেঘা অনুকে বাড়িতে নিয়ে আসে। অনুর সেন্স ফেরার পর সে দেখে নিজের ঘরে শুয়ে আছে। এক পাশে তার মা আর মেঘা, অন্য পাশে সৈকত ভাইয়া। কিছুক্ষণের জন্য কিছুই মনে করতে পারে না। পরক্ষণেই কিছুক্ষণ আগের ঘটনা মনে করতেই ভয়ে কেঁপে ওঠে অনু। অনুর মা মেয়ের ওই অবস্থা দেখে পাশে থেকে অনুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অনু যেন জমাট বাঁধা বরফের মতন হয়ে গেছে। মাকেই বা কি বলবে সে, নিজেই তো কিছু বুঝতে পারছে না। রাত হয়ে যাওয়াতে অনুর বান্ধবী মেঘা কাল আবার দেখতে আসবে বলে চলে যাচ্ছিল। তখন অনু মেঘাকে জিজ্ঞেস করে, তুই তো আমার পিছনেই ছিলি, কাউকে কি দেখেছিলি? মেঘা জানায় সে তখন দোকানের অন্যান্য কালেকশনগুলো দেখায় ব্যস্ত ছিল। হঠাৎ অনুর চিৎকার শুনেই ছুটে আসে আর দেখে অনু সেন্টলেস হয়ে পড়ে গেছে। তাছাড়া আর কিছুই দেখেনি। মেঘা অনুকে বলে নিজের বাড়ি চলে গেল। সৈকত ভাইয়া এতক্ষণ দাঁড়িয়ে মেঘার কথা মনোযোগ দিয়ে শুনছিল। পরে অনুকে জিজ্ঞেস করে, কি করে রেলিংয়ের ধার থেকে পড়ে যেতে নিচ্ছিলে? রেলিংয়ের এধারে ফোন ধরে কথা বলার সময় মনে হলো কেউ যেন ধাক্কা দিল। এতটুকু শোনার পরই সৈকত ভাইয়া আঁতকে ওঠে আর বলে, কেউ ধাক্কা দিয়েছিল মানে? কি বলছো এসব? কে এমন করবে? জানি না, আবার আমার মনের ভুলও হতে পারে। শপিং মলে তো অনেক মানুষই যাতায়াত করতো, হয়তো কারোর সাথে অনিচ্ছাকৃত ধাক্কা লেগে যাওয়াতে তাল সামলাতে না পেরে এমনটা হয়েছে। হতে পারে। আচ্ছা তুমি রেস্ট করো, আমি এখন আসছি বলি অনুর ঘর থেকে বের হয়ে মাকে বলে সৈকত ভাইয়া চলে গেল। অনুর মা প্লেটে করে খাবার এনে মেয়েকে জোর করে খাইয়ে দিচ্ছে। খাওয়ার পর অনুর ঘরেই আজ শুয়েছে তার মা। মায়ের পাশে শুয়েই কিছুতেই তার চোখে ঘুম আসছে না। বারবার মনে পড়ছে কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো। অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে নিজের মনের মধ্যে। রাস্তায় কারা সেদিন তাকে ঘিরে ধরেছিল?
কার ফোন পেয়েই বা আবার তারা এভাবে চলে গেল? শপিং মলে কেই বা ধাক্কা দিয়েছিল তাকে? আর কেই বা পড়ে যাওয়া থেকে টেনে তুলল? বারবার জানালার ধারে কাকেই বা দেখতে পাচ্ছে সে? এগুলো কি শুধুই মনের ভুল? এতগুলো ঘটনার পিছনে একজনই কি আছে, নাকি আলাদা আলাদা কেউ বা কারা? যে তার ক্ষতি করতে চাইছে সেই কি আবার বাঁচাতে চাইছে? না, এরকমটা কেন হবে? আচ্ছা, এসবের পিছনে কোনোভাবে রাফি নেই তো? মিনু আপুর ক্ষতি করার জন্য অনেক খারাপ কথা বলেছে অন্য রাফিকে, এরপর সব সম্পর্ক শেষ করে দিয়েছে, হয়তো তারই প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু এটা কি করে সম্ভব? মিনু আপুর ঘটনার পর অনু একবার শুনেছিল রাফি নাকি পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গিয়েছে, পাসপোর্ট টিকিট সবকিছু রেডি। তখন রাফি একবার দেখা করতে চেয়েছিল অনুর সাথে, কিন্তু অনু দেখা করেনি। তাহলে তো রাফি এখন দেশের বাইরে। তাহলে এসব কে করছে? কেনই বা করছে? না, এত প্রশ্ন তার মনে, কিন্তু কে উত্তর দেবে? তাকে জানতে হবে জানালার পাশে কার ছায়া দেখতে পায় সে। অনু ঘরের লাইট নিভিয়ে অপেক্ষা করে ছায়াটির কখন দেখা যাবে ভাবতে থাকে। এমন সময় জানালার পাশ থেকে কারোর যেন পায়ের আওয়াজ পায় অনু। খুব সাবধানতায় মায়ের পাশ থেকে উঠে যায় সে। এতক্ষণে তার মা ঘুমিয়েই গেছে, এবার আর জানালার পর্দা সরিয়ে দেখবে না ভেবে নাই। আস্তে করে নিঃশব্দে ঘরের দরজা খুলে জানালার পিছনে চলে যায়। জানালার কাছে যেতেই আলো আধারের মধ্যে আবছা কারো একজনের ছায়া অনুস্পষ্ট দেখতে পাচ্ছে। ছায়াটার মুখ দেখা যাচ্ছে না। আস্তে করে ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। অনু খানিকটা ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, পর মুহূর্তেই ছায়াটি তার মুখ চেপে ধরে। অনুর চোখ বন্ধ হয়ে আসতে চায়, মস্তিষ্ক ভাবনাটি নিতে পারে না, জ্ঞান হারায় অনু। যখন ওর জ্ঞান ফেরে, দেখতে পায় চার দেওয়ালের একটা ঘরের মধ্যে রয়েছে সে। বুঝতে পারে না এখানে কিভাবে এলো, কেই বা নিয়ে এলো এখানে, কেনই বা নিয়ে এলো? আচ্ছা, যে তার ক্ষতি করতে চাইছে সে এখানে নিয়ে আসেনি তো? কি চায় সে? প্রশ্নগুলো নিজের মনের মধ্যে উঁকি দিতে থাকে, সাথে ভয়ও। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না, ঘরের দরজাটাও খোলা। পালাবে এখান থেকে যত দ্রুত সম্ভব, এটাই ভাবে অনু। পা টিপে টিপে আস্তে আস্তে দরজার কাছে চলে যায়। দরজার সামনে যেতেই দাঁড়িয়ে পড়ে সে। সামনে কারোর একটা ছায়া বোঝা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে ভীষণ পরিচিত কেউ। কে? কে ওখানে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে অনু। লোকটি এবার তার দিকে এগিয়ে আসছে। এবার তার মুখটা স্পষ্ট দেখতে পেয়ে আঁতকে ওঠে অনু। আরে, এ তো রাফি! কিন্তু রাফি এখানে কি করে? ওর তো দেশের বাইরে থাকার কথা, তাহলে এখানে কেন? তাহলে কি অনুর ক্ষতি করার জন্যই রাফি দেশে থেকে গেছে? তার মানে সেদিনের পর থেকে ঘটে যাওয়া সবকিছু রাফির প্ল্যান? সেদিন রাস্তার ঘটনা, শপিং মলের ঘটনা, আর জানালার পাশে রাফিই ছিল। এবারেও কি তাহলে তার ক্ষতি করার জন্যই এখানে নিয়ে এসেছে? এই মানুষটাকে কিনা একসময় এত ভালোবাসতো সে। নিজের ওপর রাগ হচ্ছে অনুর। তুমি আমাকে এখানে নিয়ে এসছো কেন? কি চাই তোমার? কেন আড়াল থেকে আমাদের ক্ষতি করতে চাইছো? তোমার ক্ষতিই যদি করতে চাই, তাহলে এখনই তো করতে পারি। তুমি চিৎকার করলেও এখানে সাহায্যের জন্য একটা হাতও তুমি পাবে না, যদি না আমি তোমাকে সাহায্য করি। মানে কি করবে তুমি? আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে ভালোবাসি অনু। তুমি বা তোমাদের ক্ষতি করার কখনোই আমার উদ্দেশ্য ছিল না, থাকতে পারে না। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আর আমি সব কিছুর সাথে তুমি আমাকেই দোষী করছো। তোমার সব প্রশ্নের উত্তর আজ আমি দেব। তুমি আমার কোনো কথা শুনতে চাও না বলেই বাধ্য হয়ে তোমাকে এভাবে এখানে নিয়ে আসতে হয়েছে আমার। প্লিজ একটিবার আমার কথা শোনো লক্ষ্মীটি। এবার অনুর ভয় কিছুটা কমতে থাকে। বলো, কি বলতে চাও তুমি? তোমার আপুর সাথে হওয়া দুর্ঘটনার জন্য তুমি আমাকেই দায়ী ভাবো, তাই তো? হ্যাঁ, কারণ আমি জানি যে মিনু আপু তোমাকে একদিন চড় মেরেছিল, আর এজন্যই তুমি তার প্রতিশোধ নিতে আপুর ক্ষতি করেছো। না, তুমি ভুল জানো। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে কে করেছে এসব? শোনো তবে সবকিছু। এই সব কিছুর পিছনে একজনই আছে, যাকে তোমরা সবাই খুব বিশ্বাস আর ভরসা করতে, তোমাদের সেই শ্রদ্ধেয় সৈকত ভাইয়া। আঁতকে ওঠে অনু। বিশ্বাস করতে চায় না সে সৈকত ভাইয়া এসব করতে পারে। আরে, এটুকুতেই এমন করছো? আগে তো পুরোটা শোনো। হ্যাঁ বলো। রাফি
আবারও বলতে শুরু করে সৈকত মনে মনে তোমাকে পছন্দ করত, আর এজন্য আমি ছিলাম তার চোখের কাঁটা। কিন্তু তোমার বাবা তোমার বড় আপুর সাথে তার বিয়ে ঠিক করে। তখন ওই মুহূর্তে যদি সৈকত তোমাকে বিয়ের কথা বলতো, তাহলে তা উনি মেনে নিত না, তাই বুদ্ধি করে বিয়েটা তখন করবে জানাই। কিন্তু পরবর্তীতে যখন আবার তোমার আপুর সাথে সৈকতের বিয়ের তারিখ ঠিক হলো, তখন সে পড়ল মহা ঝামেলায়। কি করে বিয়েটা ভেঙে দেওয়া যায় সে চিন্তায় পড়ে গেল। আর তারপর সেদিন যখন সৈকত তোমার আপুর সাথে দেখা করতে এসেছিল, তখন আমাকে দেখতে পাই তোমাদের পাশের বাসার দোতলায় বল খেলছিলাম। প্ল্যানটা সে তখনই করে, তোমাদের বাসার গেট দিয়ে ঢুকে আবারও বের হয়ে যায়। সম্ভবত দোকানে বল কিনতে গিয়েছিল। তারপর তোমার আপুর সাথে সৈকত ছাদে কথা বলছিল আর সুযোগ খুঁজছিল। এরপর যখনই তোমার আপু সিঁড়ির কাছে গেল, তখনই সে বলটা জোরে ছুঁড়ে দেয়। তোমার আপু তাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, আর দুর্ঘটনাটি ঘটে। এদিকে আমার কাছে বল থাকায় তুমি আমাকে সন্দেহ করবে আর আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে, এমনটাই প্ল্যান ছিল সৈকতের। আর হলোও তাই। কিন্তু সৌভাগ্যবশত তোমার সাথে যে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেছে, এটা সৈকত জানতে পারেনি। সে ভেবেছিল আমাদের সম্পর্কটা ঠিকই আছে, তাই আবারও প্ল্যান করতে থাকে। তখন কিছুদিন পর তোমার আপু সুস্থ হচ্ছিল বলে সৈকত তখন দুশ্চিন্তায় পড়ে যায়। আর তারপর তোমার আপু বাড়ি আসার পর সৈকত তোমার আপুকে সবকিছু বলে দেয়, আর এটাও বলে যে সে যদি এসব কাউকে বলে দেয় তাহলে তোমার ক্ষতি করবে। তোমার আপু ভয়ে কাউকে কিছু বলেনি। এদিকে সৈকতের এমন ব্যবহার সে মেনে নিতে পারছিল না। এতদিনের সম্পর্ক, যার সাথে যাকে এত ভালোবেসেছিল, তার থেকে পাওয়া এত কষ্ট মানসিকভাবে মেনে নিতে না পারায় দিন দিন অসুস্থ হয়ে পড়ে। এরপরেও সৈকত থেমে থাকেনি। সে ভেবেছিল মিনু আপু যদি এভাবেই সারা জীবন অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোমার ফ্যামিলি তোমার সাথে তার বিয়ে দেবে, কারণ তোমার পরিবারের কাছে সে ভীষণ ভালো একজন ছেলে, আর এত ভালো ছেলে তারা কিছুতেই হাতছাড়া করতে চাইবে না। আর তাই তোমার আপুকে যেখানে রাখা হয়, সেখানে তোমার আপুর স্পেশাল কেয়ার যে করে, তাকেও ভয় দেখিয়ে সৈকতের আনা ওষুধগুলো খাওয়াতে বাধ্য করা হয়, যাতে তোমার আপু অসুস্থই থেকে যায়। এটুকু বলে থামে রাফি। অনু যেন বিশ্বাসই করতে পারছে না, এত কিছু হয়ে গেছে তার অজান্তে, অথচ সে কিছুই জানতে পারল না। কিন্তু তবুও সব প্রশ্নের উত্তর সে পেল না। তাই রাফিকে প্রশ্ন করে আবার, তাহলে সেদিন রাস্তায় যে ঘটনাটা ঘটলো আর শপিং মলের ঘটনাটা? উত্তরের আশায় অবাক হয়ে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফি আবারও বলতে থাকে, এসবও ছিল সৈকতের প্ল্যান। প্রথমত সে তোমাকে বিপদে ফেলার জন্য রাস্তায় লোক পাঠায়, আর শপিং মলেও তার পাঠানো লোকই তোমাকে ধাক্কা দেয়। আর তারপরে তোমাকে বাঁচানোর জন্য আবারও তাদের নির্দেশ দেয় সে। যদি সৈকত ভাইয়া ক্ষতিই করতে চাইবে, তাহলে আবার সে বাঁচবে কেন? আবারও অনুর প্রশ্ন, কারণ বিপদের আড়ালে তুমি যেন আমাকে দোষী ভাবো আর আমাকে নিজের জীবন থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে রাখো। আর বিপদের হাত থেকে বাঁচানোর নামে আড়ালে সৈকত থাকতে চেয়েছিল, যেন তুমি তাকে আরো বেশি করে বিশ্বাস করো। এবার আর কান্না ধরে রাখতে পারে না অনু। ধপাস করে বসে পড়ে ফ্লোরে। নিজের ভালোবাসাকে এত অবিশ্বাস করেছিল, এত বাজে ব্যবহার করেছিল রাফির সাথে, তবুও রাফি তাকে ছেড়ে যায়নি। রাফি দু হাতে অনুর দু গালের চোখের পানি মুছে দিয়ে নিজের কাছে টেনে নেয়। অনু রাফির বুকে মাথা রেখে অঝরে কেঁদে বলে, সরি। আরে পাগলি, সরি বলতে হবে না। তবে একটা কথা বলি, তুমি যে আজ সবকিছু জানতে পারলে, এটা সৈকতকে বুঝতে দেওয়া যাবে না, না হলে তোমার বোনের কোনো ক্ষতি সে করে দিতে পারে। আপুর আর কি বা ক্ষতির বাকি আছে? কেঁদে কেঁদে বলে অনু। তোমার আপুর কিচ্ছু হয়নি, তোমার আপু একদম সুস্থ। হাসপাতালে তোমার আপুকে রেখে আসলে, যখন তার কিছুদিন পর তোমার আপুকে দেখতে গিয়েছিলাম আমি, আর তখনই বাইরে থেকে সৈকতের সমস্ত পরিকল্পনা আমি শুনে ফেলি। সৈকত কারোর সাথে এসব পরিকল্পনার বিষয়ে কথা বলছিল, কিন্তু সৈকত আমাকে দেখতে পায়নি। আর তারপর থেকে নিয়মিত আমি ওখানে যেতাম। স্পেশাল কেয়ারের জন্য যে মহিলাটাকে তোমার আপুর জন্য রাখা হয়েছিল, তাকে বুঝিয়ে বলি সৈকতের কথায় ভয় না পেতে। আর তারপর সমস্ত ঔষধ পাল্টে ফেলি। আর ওই মহিলাটি আমার কথা মতো সৈকতের দেওয়া ওষুধ থেকে প্রতিদিন একটা করে ওষুধ ফেলে দিত, যেন সৈকত কিছু বুঝতে না পারে।
এবার অনুর কাছে সবকিছু পরিষ্কার, মিনু আপু সুস্থ, এটা শুনে সে খুব খুশি হয়। পরদিন হসপিটালের সব ফর্মালিটি মিটিয়ে অনু মিনু আপুকে নিয়ে বাসায় চলে আসে। আসার সময় দেখে সৈকত আসছে গেট দিয়ে। সে যাতে কিছু বুঝতে না পারে সেজন্য মিনু আপু আবারও আগের মতন অভিনয় করতে থাকে। সৈকত মিনুর সাথে দেখা করে অনুকে নিয়ে চলে যায়। অনু যাওয়ার সময় রাফিকে ফোনে মেসেজ করে যায় যে সে যেন মিনু আপুকে নিয়ে তাদের বাসায় চলে আসে। রাফি মিনু আপুকে নিয়ে যখন অনুদের বাসায় গেল, তখন রাফির বাবা মাকেও তাদের সাথে নিয়ে গেল। সেদিনই অনুর সাথে রাফির বিয়ে হয়। আর সৈকত ভাইয়া, তার স্মাগলিংয়ের ব্যবসা ছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তাকে ধরতে পেরেছে। এই সব কিছুর পর মিনু আপু রাফিকে অনেক ধন্যবাদ জানায়, সাথে অনুর মাও। মিনু আপু রাফির কাছে ক্ষমা চায় সেদিনের মারা চটটির জন্য। এরপর রাফিও সব কিছু ভুলে অনুকে নিয়ে পাড়ি দেয় ভালোবাসার সংসারে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।